কলেজ ক্যাম্পাসে তখন বর্ষার দিন। বিকেলের পর হালকা বৃষ্টি থেমে গেছে। মেঘের ফাঁক দিয়ে সূর্যের আলো ছিটকে পড়েছে ভিজে ঘাসের উপর। সবুজ মাঠ ঝকমক করছে। সেই সময় রাহুল দাঁড়িয়েছিল লাইব্রেরির বারান্দায়। সাধারণ জামা প্যান্ট, হাতে পুরনো বই, চেহারায় সরলতা, যেন ভিড়ের মধ্যেও আলাদা করে তাকে চোখে পড়ে না। কিন্তু সেই দিনই তার জীবনে আসতে চলেছে এমন এক মুহূর্ত যা বদলে দেবে তার পুরো পৃথিবী। শুরু হলো গল্পের যাত্রা, অজানার পথে নিয়ে যাবে তোমায়। লাইব্রেরির ভিতর থেকে বেরিয়ে এলো একটি মেয়ে, সাদা নীল কলেজ ড্রেসে, হাতে কয়েকটা বই, কাঁধে ছাতা ঝোলানো, চওড়া চোখ, ঠোঁটে হালকা হাসি। তার ভেজা চুল থেকে কয়েক ফোঁটা জল টুপটাপ পড়ছে। রাহুল প্রথমে শুধুই তাকিয়ে রইল তার দিকে, কিন্তু মেয়েটির পা হঠাৎ পিছলে গেল ভিজে সিঁড়িতে। মুহূর্তের মধ্যে সে পড়ে যেত যদি না রাহুল ঝটপট হাত বাড়িয়ে তাকে সামলাত। এই সাবধানে, রাহুল বলল। মেয়েটি একটু লজ্জা পেয়ে সোজা হল। থ্যাংক ইউ, আমি না খেয়াল করিনি। রাহুল মৃদু হাসল। ভেজা সিঁড়ি, সাবধানে না হলে পড়ে যাবেন। মেয়েটি এবার রাহুলের দিকে তাকালো। তার চোখে কোনো দাম্ভিকতা নেই, বরং আন্তরিক উদ্বেগ। সেটা মেয়েটির ভালো লাগলো। আমি মীরা। মেয়েটি পরিচয় দিল। আমি রাহুল। সেই দিনের পর থেকে তাদের দেখা প্রায় শুরু হলো। কখনো লাইব্রেরিতে, কখনো ক্যান্টিনে, কখনো আবার ক্লাসের করিডোরে। মীরা ধনী পরিবারের মেয়ে, শহরের এক নামকরা ব্যবসায়ীর একমাত্র কন্যা। তার গাড়ি আছে, মোবাইল আছে, সব ধরনের সুযোগ সুবিধা তার আছে। অন্যদিকে রাহুল শহরের এক প্রান্তে এক সাধারণ ভাড়া বাড়িতে থাকে। বাবার ছোট্ট চাকরি, আর সে নিজে টিউশনের টাকায় পড়াশোনা চালায়। তবুও দুইজনের কথাবার্তায় যেন অদ্ভুত এক মেলবন্ধন তৈরি হতে থাকে। এইভাবেই তারা নিজেদের সময় কাটিয়ে যায়। একদিন ক্যান্টিনে বসে মীরা রাহুলকে বলল, তুমি এত চুপচাপ থাকো কেন বলো তো? সবাই গ্রুপ করে আড্ডা মারে, এসব করতে তোমাকে দেখি না কেন? রাহুল কফির কাপ নামিয়ে শান্ত গলায় বলল, চুপচাপ থাকলে মানুষের কথা বেশি শোনা যায়, আর আমি বই আর মানুষের গল্প শুনতেই বেশি ভালোবাসি। মীরা হেসে ফেলল। তাহলে তো আমি তোমাকে অনেক 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 গল্প শোনাতে পারি। রাহুল চেয়ে রইল মীরার দিকে। সেই হাসিটা যেন চারপাশ অন্ধকার করেও আলো জ্বালাতে পারে। এইভাবে তাদের বন্ধুত্ব শুরু হলো। বন্ধুত্ব ধীরে ধীরে রং বদলালো। বই বিনিময়, নোট শেয়ার, ক্লাসের ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট আলাপ, সব মিলিয়ে এক অদ্ভুত টান তৈরি হতে লাগলো তাদের মধ্যে। কিন্তু রাহুল বোঝে এই মেয়েটি তার নাগালের বাইরে। কিন্তু মীরার চোখে সে এমন এক সত্যতা দেখতে পায় যা অন্য কোথাও পায় না। এক সন্ধে কলেজের মাঠে দাঁড়িয়ে মীরা হঠাৎ বলল, জানো রাহুল, তুমি অন্যরকম। তুমি শুধু পড়াশোনার কথা বলো, স্বপ্নের কথা বলো। জানো, আমার চারপাশের সবাই টাকার কথা বলে। আমি এসব পছন্দ করি না। রাহুল চুপ থাকলো কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলল, আমার দেওয়ার মতো টাকা নেই, নাম নেই, কিছু নেই, শুধু একটা স্বপ্ন আছে।
নিজেকে মানুষ হিসেবে গড়ে তোলার। মীরার চোখ ভিজে এলো। আমারও স্বপ্নও আছে, শুধু পাশে কাউকে চাই যে সত্যিই আমাকে বুঝবে। সেই দিন থেকেই তাদের সম্পর্ক বন্ধুত্ব ছাড়িয়ে অন্য রং নিতে শুরু করলো। শরৎকাল, আকাশে তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, বাতাসে কাশফুলের দোলা, চারপাশে উৎসবের আমেজ। দুর্গাপুজো আসছে। কলকাতার অলিগলি থেকে বড় বড় মাঠ, সবখানেই আলো, প্যান্ডেল, ঢাকের শব্দ, ধূপের গন্ধে মম করছে চারিদিক। মীরাদের পাড়ার পুজোটা খুব বিখ্যাত। বিশাল বাজেট, ঝলমলে আলো, বিদেশ থেকে শিল্পী আনা হয় মণ্ডপ সাজাতে। সেইখানেই এক সন্ধেই দেখা হলো মীরা আর রাহুলের। মীরার গায়ে নতুন শাড়ি, কপালে লাল টিপ, হাতে চুড়ি, যেন দেবীরই রূপ। রাহুল দূর থেকে তাকিয়েই থাকলো। হঠাৎ মীরা রাহুলকে দেখতে পেয়ে হঠাৎ ডেকে উঠল, এই রাহুল, তুমি এখানে? রাহুল একটু অপ্রস্তুত হলো। তার গায়ে সাধারণ পাঞ্জাবি, পুরনো জিন্স, পায়ে স্যান্ডেল। ঝকঝকে ভিড়ের মধ্যে সে যেন বেমানান। তবুও মীরার চোখে সেই বেমানানপনা একেবারেই ধরা দিল না। হ্যাঁ, ওই বন্ধুরা এসেছিল তো তাই। মীরা হাসল। তাহলে আমার সঙ্গে এসো। তুমি একা দাঁড়িয়ে আছো কেন? মীরা রাহুলের হাত ধরে টেনে নিয়ে গেল ভিড়ের মধ্যে। চারপাশে ঢাকের আওয়াজ বাজছে স্পিকারে, বাতাসে ধূপের গন্ধ। মানুষজন ভিড় করে প্রতিমা দেখছে। রাহুল ধীরে ধীরে তাকালো সামনে। দশভুজা মা দুর্গা দাঁড়িয়ে আছেন মহিষাসুর বধের ভঙ্গিতে। আলোয় ঝলমল প্রতিমার চোখ যেন জীবন্ত। রাহুল হঠাৎ অনুভব করল পাশে মীরার হাতের উষ্ণতা, আর এত ভিড়ের মধ্যেও মীরার সঙ্গে থাকার যে অনুভূতি, তাতে রাহুল শান্তি পেল। মীরা আস্তে আস্তে বলল, জানো রাহুল, আমি ছোটবেলা থেকে এই পুজো খুব ভালোবাসি, কিন্তু এত ভিড়ের মধ্যেও সবসময় মনে হতো আমি একা। কিন্তু আজ প্রথমবার এত ভিড়ের মধ্যে থেকে নিজেকে একা লাগছে না। রাহুল মীরার দিকে তাকাল। চোখে চোখ পড়তেই কিছু একটা যেন বুকের ভেতর কেঁপে উঠল। সেই রাতে তারা দুজনে একসাথে ধনুচি নাচ দেখল, প্রসাদ খেলো, আর অনেকক্ষণ গল্প করে কাটাল। পরবর্তী দিনগুলোর পুজো যেন তাদের প্রেমের সাক্ষী হয়ে দাঁড়াল। সপ্তমীর সন্ধি পুজোতে মীরার ঠোঁট ফিসফিস করে বলতো, আমার পাশে থাকবে তো সবসময়? রাহুল উত্তর দিত শুধু এক চিলতে হাসি। অষ্টমীতে মীরা এক নতুন শাড়ি পরে আসতো। রাহুলের চোখে অবিরাম বিস্ময় ফুটত। বিজয়ার দিনে মীরা যখন সিঁদুর খেলায় কাঁদত, রাহুল পকেট থেকে রুমাল বের করে দিত। এইভাবেই কেটে গেল তাদের 5টা বছর। সম্পর্কটা শুধু উৎসবের আনন্দে নয়, জীবনের ছোট ছোট মুহূর্তে গভীর হলো। ক্লাস শেষ করে রাহুল মীরাকে পড়াতে সাহায্য করত, আবার মীরা রাহুলের জন্য নতুন বই এনে দিত। একসাথে পরীক্ষার চাপ, পারিবারিক ঝগড়াঝাটি, ভবিষ্যতের স্বপ্ন, সব কিছুর মধ্যে তারা একে অপরের আশ্রয় হয়ে উঠল। এইভাবেই ঋতু, আবহাওয়া এবং অনেক পুজো কাটালো তারা একসঙ্গে। একদিন শীতের সন্ধ্যা, কলেজ থেকে ফেরার পথে হালকা কুয়াশা নেমেছে। শহরের আলো যেন একটু ঝাপসা হয়ে উঠেছে। রাহুল আর মীরা একসাথে হাঁটছিল রাস্তার ধারে, হাতে দুজনেরই গরম চা। মীরা বলল, জানো, 5 বছর কেটে গেল, বুঝতেই পারলাম না।
মনে হয় সেদিনই প্রথম লাইব্রেরিতে দেখা। রাহুল মৃদু হাসল। হয়তো সময়ের গতি আমরা আসলে মেপে বুঝতে পারি না। যার সঙ্গে মুহূর্তটা সুন্দর তার সঙ্গে সময় উড়ে যায়। মীরা থমকে দাঁড়ালো। রাহুলের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি জানো তো, তুমি না থাকলে আমি ভেঙে পড়তাম। আমার চারপাশে যত মানুষ থাক, তুমি একমাত্র যে সত্যিই আমার কথা শোনো। রাহুল কিচ্ছু বলল না, শুধু মীরার দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল এই মুহূর্তটাকে কথায় বাঁধা যায় না। হঠাৎ মীরা ফিসফিস করে বলল, রাহুল, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, রাগ করবে না? বলো। না, বলো। তুমি কি আমায় ভালোবাসো? রাহুলের বুক কেঁপে উঠল। 5 বছর ধরে এই প্রশ্নটা তার মনের ভিতরে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু কখনো সে সেটা উচ্চারণ করতে পারেনি। আজ মীরা নিজেই জিজ্ঞেস করছে। সে ধীরে ধীরে বলল, ভালোবাসি মীরা, অনেক, যতটা তুমি কল্পনাও করতে পারবে না। মীরার চোখ ভিজে উঠল। আমিও তোমায় ভালোবাসি রাহুল। একটা দীর্ঘ নীরবতা নেমে এলো। কিন্তু কিভাবে বলবো সেই ভয়ে আমি বলতে পারিনি। আজ আর আমি নিজেকে আটকাতে পারলাম না। চারপাশে ঠান্ডা বাতাস বইছে। দূরে হকারদের চিৎকার, বাসের হর্ন, সব মিলিয়ে শহরের কোলাহল। অথচ তাদের দুজনের ভিতরে এখন নিস্তব্ধতা, শুধু হৃদস্পন্দনের শব্দ। মীরা আস্তে রাহুলের হাত ধরল। হাতটা কাঁপছিল সামান্য। রাহুল প্রথমে চমকে উঠল, তারপর সেও হাতটা শক্ত করে ধরে ফেলল। সেই মুহূর্তে দুজনের চোখে চোখ আটকে গেল। মীরা এগিয়ে এসে খুব খুব কাছে এসে দাঁড়ালো। রাহুলের নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল। মীরা হালকা কণ্ঠে বলল, একবার আমায় ছুবে না? রাহুল আর নিজেকে আটকাতে পারল না। সে ধীরে ধীরে ঝুঁকে এলো। ঠোঁট ছুঁয়ে গেল মীরার ঠোঁটে। ছোট্ট, কাপা, লাজুক চুমু। কিন্তু সেই মুহূর্তে পৃথিবী যেন থমকে গেল। মীরা চোখ বুজে ফেলল। রাহুলের আঙ্গুল চেপে ধরল আরো জোরে। চুমুটা দীর্ঘ হলো না, কিন্তু দুজনের ভিতরে যে আবেগ জমেছিল এতদিন, তা এক নিমেষে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ল। চুমু ভাঙার পর মীরা হেসে বলল, এখন মনে হচ্ছে সত্যিই আমি তোমার। রাহুলের গলা কাঁপল। তুমি তো ছিলে সবসময় আমারই। হাতে ধরার আগেই বুঝে গেলাম তুমি আমার জীবনের গান। তোমার চোখে প্রথম আলোয় মনটা আমার হারালো। এরপর থেকে তাদের সম্পর্ক যেন আরো গভীর হয়ে উঠল। রাতে জেগে ফোন কল, অজস্র মেসেজ, পড়াশোনার ফাঁকে ফাঁকে দেখা, সব কিছুতেই তারা একে অপরের ছায়া হয়ে উঠল। পুজো, শীত, বসন্ত, গরম, ঋতু বদলালেও বদলায়নি তাদের ভালোবাসা। 5 বছরের বন্ধুত্ব এবার রূপ নিল গভীর অটুট প্রেমে। কিন্তু ঠিক তখনই, যখন তারা স্বপ্ন দেখছিল ভবিষ্যতের, তখনই জীবনে প্রবেশ করতে চলেছে এক অন্ধকার। 5 বছরের সম্পর্ক তখন স্বপ্নে ভরা। রাহুল চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, আর মীরা নিজে পড়াশোনা করছে এবং বাবার ব্যবসায় কিছুটা সাহায্য করছে। দুজনেই ভবিষ্যতের জন্য সংগ্রাম করছে। কিন্তু মীরার চারপাশে সবাই খুশি ছিল না। কিন্তু তার বাবা মেয়ের এই সম্পর্ক নিয়ে মোটেই সন্তুষ্ট ছিলেন না। তিনি চাইতেন
মীরা কোনো ধনী ব্যবসায়ী ছেলেকে বিয়ে করুক, যাতে ব্যবসারও সুবিধা হয়। আর এই কারণেই পরিবারে আলোচনায় প্রায় উঠে আসতো অভিকের নাম। অভিক ছিল মীরার বাবার এক ঘনিষ্ঠ পার্টনারের ছেলে। স্মার্ট, দামি গাড়ি আছে, দামি জামা কাপড় পরে, মিষ্টি করে কথা বলার ক্ষমতা, সব মিলিয়ে তাকে সবাই পছন্দ করত। কিন্তু ভিতরে ভিতরে সে ছিল কুটচালবাজ। মীরার উপর তার নজর অনেক দিনের, কিন্তু মীরা তাকে কখনো পাত্তা দেয়নি। আর এটাই তার অহংকারে আঘাত করেছিল। সে বুঝতে পেরেছিল রাহুলই আসল বাধা। তাই ধীরে ধীরে সে এমন ফাঁদ পাততে শুরু করলো যাতে মীরা রাহুলকে সন্দেহ করে বসে। একদিন মীরার মোবাইলে হঠাৎ অচেনা নাম্বার থেকে কয়েকটা ছবি এলো। ছবিগুলোতে দেখা যাচ্ছে রাহুল কোনো এক মেয়ের সঙ্গে ক্যাফেতে বসে হাসাহাসি করছে। মীরা ছবিগুলো দেখে হতভম্ব। এ কি, রাহুল অন্য কারোর সঙ্গে? সে রাহুলকে কিছু না বলে চুপচাপ ভেতরে কষ্ট জমিয়ে রাখল। অভিক সেই সুযোগেই বলল, দেখো মীরা, আমি তোমার বন্ধু। আমি জানি তুমি রাহুলকে খুব বিশ্বাস করো, কিন্তু সত্যটা খুব কষ্টকর। ও তোমার মতো মেয়েকে পেয়েও অন্য মেয়েদের সাথে ঘোরে। ছি! মীরার বুকের ভিতর ঝড় বয়ে গেল। এরপর একদিন কলেজের লাইব্রেরিতে মীরা রাহুলকে দেখল যে সে সত্যি এক সিনিয়র মেয়ের সঙ্গে কথা বলছে। আসলে সেই মেয়েটি শুধু রাহুলের কাছে পড়াশোনার সাহায্য চেয়েছিল, কিন্তু দূর থেকে দেখলে মনে হয় বেশ ঘনিষ্ঠভাবেই তারা দুজনের সঙ্গে কথা বলছে। মীরার চোখে সেই দৃশ্য যেন আগুন জ্বালিয়ে দিল। রাহুল এ সম্বন্ধে কিছুই জানত না। সে হাসি মুখে মীরাকে ডাকল, এই কেমন আছো? কিন্তু মীরা কঠিন মুখ করে বলল, আমার সঙ্গে অভিনয় করার দরকার নেই রাহুল। রাহুল স্তম্ভিত। কি বলছো তুমি? তুমি খুব ভালো করেই জানো আমি কি বলছি। মীরা আর কিছু না বলে চলে গেল। এরপর থেকে দুজনের মধ্যে দূরত্ব হতে লাগলো। মীরা ফোন ধরা বন্ধ করে দিল, মেসেজের উত্তর দিত না। রাহুল পাগলের মতো বোঝানোর চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হলো না। অভিক এইদিকে মীরাকে আরো প্রভাবিত করলো। ভালোবাসা মানে শুধু কথা নয়, বিশ্বস্ততা। রাহুল তোমার সঙ্গে প্রতারণা করেছে। তুমি চাইলে আমি সব সময় তোমার পাশে আছি। মীরা ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছিল, কিন্তু একগুঁয়ে অভিমান তাকে রাহুলের কাছ থেকে আরো দূরে সরিয়ে দিল। রাহুল নিঃসঙ্গ রাতে শুধু ভেবেই চলল, কোথায় ভুল করলাম আমি? কিভাবে প্রমাণ করব যে আমি নির্দোষ? একদিন মীরা সরাসরি রাহুলকে বলল, আমাদের সম্পর্কটা এখানেই শেষ। তুমি আমাকে ভালোবেসে থাকলেও বিশ্বাসের জায়গাটা তুমি ভেঙে ফেলেছো। রাহুল স্তব্ধ, চোখে জল ভেসে এলো, কিন্তু সে কিচ্ছু বলল না। শুধু আস্তে আস্তে একটাই কথা বলল, তুমি যদি মনে করো এটাই সত্যি, তবে আমি তোমাকে আর বোঝাতে চাই না। সেই দিনই তাদের 5 বছরের সম্পর্ক ছিন্ন হলো। দুইজনই চুপচাপ আলাদা পথে হাঁটল, কিন্তু ভিতরে ভিতরে দুজনেরই হৃদয় রক্তাক্ত হতে থাকলো। বিশ্বাস চোখের জলে ভিজে গেল অমলিন প্রেমের আকাশ। তবু মন চায় ফিরতে পিছে, স্মৃতিগুলো দেয় ডাক। ভালোবাসা যদি সত্যি হয় আজ হারানো সব ফিরে পায়। কেন ভাঙলে স্বপ্নগুলো, কেন হারালে বিশ্বাস? শীত পেরিয়ে বসন্ত এসে গেছে। কলেজ ক্যাম্পাসে শিমুল আর পলাশ ফুলে লাল রঙে ভরে গেছে চারপাশ। কিন্তু রাহুল আর মীরার জীবনে তখনও বসন্ত নেই। আছে শুধু
দূরত্ব। মীরা আগের মতো হাসি খুশি থাকে না। ক্লাস শেষে রাহুল অপেক্ষা করে, দাঁড়িয়ে থাকে গেটের কাছে, কিন্তু মীরা প্রায় সোজা গাড়িতে উঠে চলে যায়। একদিন রাহুল জিজ্ঞেস করল, তুমি কি ইচ্ছে করে এড়িয়ে চলছো মীরা? মীরা চুপচাপ কেবল বলল, আমার অনেক কাজ থাকে। রাহুলের বুক কেঁপে উঠল। সে জানত এই উত্তর আসল নয়। অভিক এখন নিয়মিত মীরার সঙ্গে যোগাযোগ রাখে, হয় অফিসের কাজে, নয়তো ছোটোখাটো অজুহাতে। প্রতিবার সে একটাই কথা বোঝাবার চেষ্টা করে, রাহুলের ওপর ভরসা করা ভুল মীরা, ভুল। একদিন মীরাকে সে হোয়াটসঅ্যাপে কয়েকটা স্ক্রিনশট পাঠালো। মেসেজে লেখা, কাল দেখা হবে, হ্যাঁ ক্যাফেতে এসো। স্ক্রিনশটের নামটা রাহুল বলে দেখানো হয়েছে। মীরা সে স্ক্রিনশটটা পড়ে তার মাথা ঘুরে গেল। তাহলে ছবিগুলো সত্যিই ছিল? সে বুঝতে পারল না যে এগুলো সব বানানো। সেই দিন রাতে ফোন করলো রাহুল হাসি মুখে। শোনো, আগামী সপ্তাহে একটা পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে হবে, তুমি গেলে? তুমি কাল কার সঙ্গে ক্যাফেতে দেখা করতে যাচ্ছ? ক্যাফে? আমি তো যাচ্ছি না। মিথ্যে কথা বলো না রাহুল। মীরা, আমি সত্যিই যাচ্ছি না। তাহলে এই মেসেজগুলো কি? মীরা স্ক্রিনশট ফরওয়ার্ড করল। রাহুল হতবাক হয়ে সেগুলো দেখল। এগুলো আমার মেসেজ নয়, আমি কিছুই জানি না, সত্যি বলছি, বিশ্বাস করো। কিন্তু মীরা আর শুনতে চাইল না রাহুলের কথা। এরপর থেকে ফোন কমতে লাগলো। রাহুল বারবার কল করত, কিন্তু মীরা সে ফোন ধরত না। মেসেজ পাঠাতো, আমার কথা একবার শুনবে? কিন্তু কোনো উত্তর দিত না। রাহুল বুঝতে পারছিল না কিভাবে সে নিজের নির্দোষিতা প্রমাণ করবে। সে একদিন সরাসরি দেখা করতে গেল মীরার বাড়ির সামনে। মীরা বেরিয়ে এলো, কিন্তু চোখে ঠান্ডা দৃষ্টি। তুমি কেন আমাকে বারবার বিরক্ত করছো? আমি শুধু তোমার সঙ্গে কথা বলতে চাই। কথা বলার মতো কিছুই নেই। কিন্তু মীরা, আমি তো... মীরা এবার নিজের গলা উঁচু করল। থাক, আমি জানি তুমি আমার সঙ্গে চিটিং করেছো, ঠকাচ্ছ। আমি আর তোমাকে বিশ্বাস করতে পারছি না। প্লিজ রাহুল। রাহুল নির্বাক দাঁড়িয়ে রইল, শুধু ঠোঁট কাঁপল। তুমি সত্যি মনে করো আমি তোমার সঙ্গে প্রতারণা করতে পারি? মীরা চেয়ে রইল কিছুক্ষণ। চোখ জলে ভরে উঠেছিল, কিন্তু সে মুখ ঘুরিয়ে নিল। আমি জানি না। তারপর ধীরে ধীরে ভিতরের দিকে চলে গেল। এইভাবেই দিন কেটে গেল। প্রতিদিন একটু একটু করে দূরত্ব বাড়ছে। অভিমান, ভুল বোঝাবুঝি, সন্দেহ সব মিলিয়ে সম্পর্কের ভেতরে যেন বরফ জমে গেছে। একদিন কলেজের নির্জন করিডরে রাহুল মীরার হাত ধরে থামালো। দেখো, যদি আমি সত্যি কিছু করে থাকি, তুমি প্রমাণ দাও, আমি তাহলে মেনে নেব। কিন্তু অন্তত আমাকে সুযোগ দাও নিজের কথা বোঝানোর। মীরা এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিল। বিশ্বাস চলে গেলে প্রমাণের আর দরকার হয় না রাহুল। রাহুল সেই মুহূর্তে বুঝল তাদের সম্পর্ক ভেঙে যাচ্ছে ধীরে ধীরে। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে সে সিদ্ধান্তটা উচ্চারিত হবে। বসন্ত কেটে গেল, গ্রীষ্ম এলো। কলেজ ক্যাম্পাসে ছাতিম ফুলের গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে, কিন্তু রাহুল আর মীরার জীবনে তখন কেবল নীরবতা। আগে প্রতিদিন ফোনে কথা না হলে ঘুম আসতো না, এখন সপ্তাহ পার হয়ে যায়, একটাও মেসেজ আসে না। রাহুল কল করলে মীরা অনেক সময় কল কেটে দেয় বা বলে ব্যস্ত ছিলাম। কিন্তু রাহুল জানে এটা শুধু অজুহাত। রাহুল একদিন সাহস করে আবার মীরার সামনে দাঁড়ালো। আমাদের এইভাবে দূরে থাকাটা কি ঠিক হচ্ছে মীরা? আমি তো জানি
তুমি এখনো আমাকে ভালোবাসো। মীরা ঠান্ডা গলায় বলল, ভালোবাসা থাকলেও বিশ্বাস না থাকলে কিছুই হয় না রাহুল। কিন্তু তুমি যে বিশ্বাস হারিয়েছো সেটা তো মিথ্যে অভিযোগ। আমাকে একবার সুযোগ দাও, আমি প্রমাণ করব, প্লিজ। প্রমাণ দিয়ে কি হবে? আমার ভেতরের আস্থা তো ফিরে আসবে না। রাহুল, আমি আর পারছি না। মীরা মুখ ফিরিয়ে নিল। রাহুলের বুকের ভেতর হাহাকার করে উঠল। এইদিকে অভিক আরো ধূর্ত হয়ে উঠল। সে মীরাকে বলল, আমি জানি তোমার কষ্ট হচ্ছে মীরা, কিন্তু রাহুলের মতো ছেলেদের ভরসা করলে সারা জীবন কাটতে হবে। তোমার বাবাও তো খুশি নন। তুমি চাইলে আমি পাশে আছি সব সময়। মীরা সরাসরি কিছু না বললেও তার ভেতরে বিভ্রান্তি বাড়তে থাকলো। এক সন্ধ্যায় রাহুল মীরাকে নিয়ে কথা বলতে গিয়েছিল এক নির্জন পার্কে। স্লান আলোয় দুইজন ব্রেঞ্চে বসে, চারপাশে ঝিঝি পোকার ডাক। রাহুল বলল, মীরা, এতদিনের সম্পর্ককে তুমি সত্যি একটা ছবির জন্য আর কিছু স্ক্রিনশটের জন্য ভেঙে ফেলতে পারো? মীরা দীর্ঘক্ষণ চুপ রইল, তারপর আস্তে আস্তে বলল, রাহুল, আমি আর পারছি না। প্রতিদিন সন্দেহে থাকতে ভালো লাগছে না। আমার মনে শান্তি নেই। তাহলে আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো, প্লিজ। রাহুলের মনে হলো মাটির তলা সরে গেল, চোখে জল ভরে উঠল। তুমি কি একটুকুও বিশ্বাস করো না যে আমি নির্দোষ? মীরা ফিসফিস করে বলল, হয়তো মনের কোথাও বিশ্বাস আছে, কিন্তু মাথা আর কাজ করছে না। সেই দিনই দুজনেই অনেকক্ষণ নীরবে বসেছিল। তারপর মীরা উঠে দাঁড়ালো। ভালো থাকো রাহুল। রাহুলের ঠোঁট কেঁপে উঠল। তুমিও? সেই দিনই তারা আলাদা হয়ে গেল। 5 বছরের সম্পর্ক, অসংখ্য স্মৃতি, ভালোবাসার স্বপ্ন, সব যেন এক মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এরপরের দিনগুলো যেন নির্জন মরুভূমি। রাহুল টিউশনের ফাঁকে ফাঁকে একা বসে থাকে, মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়েই থাকে কোনো মেসেজ আসছে কিনা। মীরা বড় বড় ফ্যামিলির পার্টিতে গিয়ে হাসে, কিন্তু ভিতরে ভিতরে তার চোখ ভিজে থাকে। দুইজনে আলাদা জগতে বেঁচে আছে, কিন্তু দুজনের বুকের মধ্যেই একরকম শূন্যতা কাজ করছে। রাহুলের থেকে আলাদা হওয়ার পর মীরার দিনগুলো প্রথমে খুবই কঠিন ছিল। রাতের বেলা ঘুম আসতো না, জানালার পাশে বসে থাকতো। ফোনের কন্ট্যাক্ট লিস্টে রাহুলের নামটা দেখেও বুক কেঁপে উঠত, তবুও সে কল করতো না। এই সময় অভিক নিয়মিত তার পাশে থাকতো, কখনো ক্লাসের নোট দিয়ে সাহায্য করত, কখনো কোনো সমস্যার সময় শুনতো। মীরা একদিন অবাক হয়ে দেখল সে হাসছে অভিকের সঙ্গে কথা বলতে বলতে। ওই হাসিটা আগের মতো উজ্জ্বল নয়, কিন্তু একেবারেও নিস্তেজও নয়। মীরা ভেবেছিল, হয়তো রাহুলের মতো আর কেউ আমাকে ভালোবাসে না, কিন্তু অভিক অন্তত আমাকে গুরুত্ব তো দিচ্ছে। অভিক খুব বুঝে শুনে পায় করছিল। সে কখনোই সরাসরি প্রেমের প্রস্তাব দিচ্ছিল না, কিন্তু সবসময় এমনভাবে আচরণ করছিল যে মীরা একাকিত্বে তাকে ভরসা করতে শিখে ফেলে। কিছুদিন পর মীরা অনুভব করল অভিককে হয়তো সে পছন্দ করতে শুরু করেছে, যদিও সেটা রাহুলের প্রতি ভালোবাসার মতো নয়। অন্যদিকে রাহুল ভিতরে ভিতরে বিধ্বস্ত হলেও সে সিদ্ধান্ত নিল সে আটকে থাকবে না অতীতে। সে টিউশন বাড়িয়ে দিল। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পড়াশুনো আর নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে শুরু করলো। নিজের কষ্টকে শক্তিতে পরিণত করার চেষ্টা করলো সে।
বন্ধুরা একদিন তাকে বলল, তোকে দেখছি অনেক বদলে গেছিস রাহুল, আগের মতো আর ভেঙে পড়িস না। কি ব্যাপার ভাই? রাহুল হেসে উত্তর দিল, জীবন থেমে থাকে না ভাই, আমাকে এগোতেই হবে। এইভাবেই দিনগুলো কেটে যেতে লাগলো। মীরা ধীরে ধীরে অভিকের সান্নিধ্যে অভ্যস্ত হয়ে উঠেছে, যদিও তার ভেতরে কোথাও রাহুলের স্মৃতি রয়ে গেছে। আর রাহুল নিজের ভবিষ্যৎ গড়ার পথে এগোচ্ছে, জীবনের নতুন অর্থ খুঁজছে। এইভাবে সময়গুলো চলতে চলতে দুর্গাপুজো চলে আসে। দুর্গাপুজোতে মীরা অভিকের সঙ্গে বেশি সময় কাটাতে শুরু করে। এরপর থেকে ক্লাসের পর লাঞ্চ, লাইব্রেরিতে বসে থাকা, এমনকি মাঝে মাঝে বাড়ির কাছেও অভিক চলে আসে। সব কিছু যেন স্বাভাবিক, তবুও মীরার মন বরাবর অন্য কারোর কথা মনে করিয়ে দেয়। একদিন অভিক মীরাকে বলে, মীরা, তোমাকে কষ্টে দেখতে ভালো লাগে না আমার। আমি চাই তুমি মন খুলে হাসো, কথা বলো, ঠিক আগের মতো। মীরা নীরব হয়ে গেল। মনে মনে রাহুলের কণ্ঠ ভেসে উঠল, তুমি না হাসলে পৃথিবীটা ফ্যাকাশে লাগে মীরা। অভিক আর রাহুলের মুখ যেন মিলেমিশে যাচ্ছে তার মনে। অভিক খুব সাবধানে এগোচ্ছে। সে সরাসরি ভালোবাসার কথা বলে না, কিন্তু প্রতিদিন ছোট্ট ছোট্ট যত্নে মীরার জীবনের জায়গা করে নিচ্ছে। মীরা বুঝতে পারছে অভিক চাইলে তাকে একটা নতুন শুরু দিতে পারে, কিন্তু ভেতরে সেই ফাঁকা জায়গাটা যেটা রাহুলের জন্য তৈরি, সেটা কি কখনো পূর্ণ হবে? অন্যদিকে রাহুলের জীবন যেন একেবারে বদলে যাচ্ছে। একদিন কলেজ থেকে খবর এলো রাহুল বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ পরীক্ষায় সারা কলেজে প্রথম হয়েছে। এবার তার জন্য নতুন দরজা খুলে যাচ্ছে, বড় শহরে পড়াশুনো আর কেরিয়ার গড়ার সুযোগ। বন্ধুরা খুশিতে ফেটে পড়ল। কেউ কেউ বলল, বা রাহুল বা, তুই একদিন অনেক বড় হবি রে। রাহুল হেসে মাথা নাড়ালো, কিন্তু গভীর এক অদ্ভুত শূন্যতা টের পেল সে। যে স্বপ্নগুলো একদিন মীরাকে নিয়ে দেখেছিল, আজ সে স্বপ্নগুলো তাকে একাই পূরণ করতে হবে। মীরা ধীরে ধীরে অভিকের সঙ্গ উপভোগ করছে, কিন্তু মাঝে মাঝেই রাহুলের কথা মনে পড়ে বুকটা হু হু করে ওঠে। অন্যদিকে রাহুল নিজের ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে, কিন্তু মীরার নামটা এখনও তার ডায়েরির পাতায় লুকিয়ে আছে। দুজনই আলাদা পথে হাঁটছে, তবু অদৃশ্য কোনো ডোর এখনও তাদের অজান্তে বেঁধে রেখেছে। মীরা ধীরে ধীরে অভিকের সান্নিধ্যে স্বাচ্ছন্দ্য হয়ে উঠেছে। অভিক তাকে ছোট ছোট চমক দেয়, কখনো প্রিয় বই এনে দেয়, কখনো পরীক্ষার আগে নোট বানিয়ে দেয়, আবার কখনো কেবল চুপচাপ বসে থাকে মীরার পাশে। এই নীরব সঙ্গতিও মীরাকে ভরসা দেয়। তবুও মনের ভিতর এক অদ্ভুত অস্থিরতা কাজ করে। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে প্রশ্ন করে, আমি কি সত্যি অভিককে পছন্দ করে ফেলেছি, নাকি কেবল রাহুলকে ভুলতে চাই বলেই অভিককে আঁকড়ে ধরেছি? একদিন কলেজের নোটিশ বোর্ডে বড় হরফে লেখা এলো, স্কলারশিপে নির্বাচিত ছাত্র রাহুল সেনকে অভিনন্দন। সবাই হাততালি দিল, কেউ কেউ রাহুলের নাম নিয়ে চিৎকার করল। মীরার বুক ধক করে উঠল। সে চোখ নামিয়ে ফেলল, কিন্তু কানে বারবার ভেসে আসতে লাগলো, রাহুল 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 রাহুল। অভিক খবরটা জানল। চুপচাপ মীরার দিকে তাকিয়ে সে বুঝল যে এই নামটা এখনো মীরার ভেতরে গভীর কোথাও দাগ কেটে আছে। সেদিন সন্ধ্যায় অভিক মীরাকে তার বাড়ির গেট পর্যন্ত পৌঁছে দিল। রাস্তায় আলো আধো অন্ধকারে সে বলল, মীরা, তুমি যদি কখনো মনে করো আমি তোমার শুধু বন্ধু থাকি, তাহলে আমি থাকবো। কিন্তু তোমার যদি কখনো মনে হয় যে আমারও একটু জায়গা হবে, তাহলে আমিও থাকবো। মীরা কোনো উত্তর দিল না। চোখে জল এসে গেল, কিন্তু ঠোঁট
নীরব রইল। অন্যদিকে রাহুল নতুন যাত্রার প্রস্তুতি নিচ্ছে। সবাই তাকে উৎসাহ দিচ্ছে, কিন্তু তার চোখ খুঁজে ফেরে এক পরিচিত মুখ, কিন্তু সে দেখতে পায় না। মীরাকে একবারও দেখতে পায়নি সে। চেয়েছিল অন্তত বিদায়ের আগে একটা হাসি, একটা কথা, কিংবা কেবল একবারের জন্য চোখের দৃষ্টি। কিন্তু সবকিছুই যেন অচেনা নীরবতায় গিলে গেছে। স্টেশনে যাওয়ার আগের দিন রাহুল তার ছোট্ট ঘরটা গুছিয়ে ফেলল। পুরনো বই, নোটবুক, কাগজে ভরা খাতা সব ব্যাগে ভরে রাখল। কোণের টেবিলে একটা ডায়েরি পড়েছিল। পাতা উল্টাতে উল্টাতে মীরার নামের পাশে ছোট্ট ছোট্ট আঁকিবুকি দেখতে পেল। মীরা, একবারও দেখা হলো না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মা খুশিতে ভরপুর, ছেলের সাফল্যে গর্বিত, কিন্তু মায়ের চোখেও লুকোনো দুশ্চিন্তা। এই ছেলে একা কিভাবে শহরে মানিয়ে নেবে? রাহুল শান্ত গলায় বলল, চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভেতরে ভেতরে সেও জানে সব ঠিক নেই। অন্যদিকে মীরা খবর পেল রাহুল কাল শহর ছাড়ছে। তার বুকের ভেতর হঠাৎ করেই এক ঝড় বয়ে গেল। জানালার পাশে দাঁড়িয়ে সে ফিসফিস করে বলল, তুমি চলে যাচ্ছ রাহুল, আমায় কিছু না বলেই। সারা রাত ঘুম এলো না। মাঝে মাঝে ফোনটা হাতে নিয়ে নাম্বার টিপল, আবার মুছে দিল। কথা বলতে চাইছে, কিন্তু ভাষা পাচ্ছে না। হয়তো দোষের বোঝা, হয়তো অহংকার, সবকিছুই মিলেমিশে তাকে আটকে রাখল। পরের দিন ভোরে রাহুল ট্রেনে উঠল। ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখল স্টেশনটা ধীরে ধীরে জেগে উঠেছে। তার বুকের ভিতর একটাই আশা, যদি মীরা একবার আসে, একবার। কিন্তু মীরা আসেনি। কেবল এক বন্ধু দূর থেকে হাত নাড়ল। হাত নাড়তে নাড়তে চিৎকার করে বলল, সাফল্যের জন্য শুভেচ্ছা ভাই, ভালো থাকিস আর ফোন টোন করিস। ট্রেন ধীরে ধীরে গড়িয়ে গেল। রাহুলের চোখ ভিজে উঠল, তবুও সে এক অদ্ভুত হাসি নিয়ে বলল, শুরু হোক তাহলে নতুন যাত্রা। অন্যদিকে মীরা জানালার ধারে বসে দূরের রেল লাইনের সিটি শুনল। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে জানে রাহুল এখন তার নয়, কিন্তু মনের অদৃশ্য ডোর তাকে এখনো টেনে নিয়ে যাচ্ছে। রাহুল নতুন শহরে এসে প্রথমে ভীষণ অস্বস্তিতে পড়ল। হোস্টেলের ঘর ছোট, চারপাশে অচেনা মানুষ, দিনভর পড়াশোনা, ক্লাস আর চাকরির খোঁজে দৌড়ঝাঁপ, সব কিছুই তার সময় কেড়ে নেয়। কিন্তু একা বিছানায় শুয়ে থাকলে মীরার মুখই ভেসে ওঠে তার চোখে। কতবার ফোনটা হাতে নিয়ে নাম্বার টিপেছে, আবার রেখে দিয়েছে। তার মন বলে, না, অতীতের দরজা আর খোলা যাবে না। মীরা এখন প্রায় অভিকের সঙ্গে সময় কাটায়। কখনো কলেজের লাইব্রেরিতে বসে পড়াশুনো, কখনো ক্যাম্পাসে চা খাওয়া। অভিক সবসময় ধীর, বোঝদার, কখনো চাপ দেয় না, কেবল পাশে থাকে। তবুও মীরা নিজের ভেতরের দ্বন্দ্বে জর্জরিত। রাতে শুয়ে শুয়ে ভাবে, অভিক ভালো, সত্যিই ভালো, কিন্তু কেন জানি মনে হয় এই জায়গাটা অন্য কারোর ছিল। মনে মনে রাহুলের সঙ্গে শেষ দেখা না হওয়ার অপেক্ষাটা তাকে পুড়িয়ে দেয়। একদিন অভিক মীরাকে ক্লাস শেষে বলে, চলো না গঙ্গার ধারে একটু বসি। দুইজন চুপচাপ বসে রইল। ঠান্ডা হাওয়া বইছে। অভিক আস্তে আস্তে বলল, মীরা, আমি জানি তোমার ভেতরে অনেক প্রশ্ন আছে। না, আমি কোনো উত্তর চাই না, শুধু চাই তুমি আমার সঙ্গে থাকো। মীরা তার দিকে তাকালো। অভিকের চোখে কোনো দাবি নেই, কোনো শর্ত নেই,
শুধু একরাশ ধৈর্য। সেই ধৈর্যই তাকে অদ্ভুতভাবে স্বস্তি দিল। সেদিন রাতে মীরা ডায়েরিতে লিখল, অভিকের সঙ্গে থাকলে মনে হয় আমি একা নই, কিন্তু রাহুলকে ছেড়ে এসেও কি আমি সত্যিই মুক্ত? কলম থেমে গেল, অশ্রুতে ভিজে উঠল পাতা। শহরের ব্যস্ততা প্রথমে রাহুলকে অস্বস্তি দিলেও ধীরে ধীরে সে অভ্যস্ত হয়ে উঠল। ট্রামে চড়া, রাস্তায় হাঁটা, ক্যাফেতে বসে পড়াশুনো করা, সব কিছুতেই এক নতুন ছন্দ খুঁজে পেল। এখানে কেউ তাকে তার অতীত নিয়ে প্রশ্ন করে না, কেউ জানেও না তার ভাঙ্গা সম্পর্কের ইতিহাস। এ যেন এক নতুন শুরু। কলেজের নতুন সেমিস্টার শুরু হয়েছে। রাহুল মন দিয়ে পড়াশোনা করছে, প্রফেসরদের কাছে ভালো নাম করেছে। সে জানে যদি এখন মনোযোগ হারায় তবে ভবিষ্যতের স্বপ্নগুলো ভেঙে যাবে। কিন্তু মাঝে মাঝেই ক্লাসের ফাঁকে ফাঁকে বা বইয়ের পাতা বন্ধ করলে মীরার স্মৃতি ঝড়ের মতো ভেসে আসে। একদিন লাইব্রেরিতে পরিচয় হলো অনন্যার সঙ্গে। সে একই বিভাগের ছাত্রী, চশমা পরা, শান্ত সাম্য স্বভাবের মেয়ে। প্রথমে খুব সাধারণ কথাবার্তা। এই বইটা কোথায় পাবো বলতে পারেন? এই নোটটা একটু দেখতে পারি? কিন্তু ধীরে ধীরে আলাপ জমতে লাগলো। রাহুল লক্ষ্য করল অনন্যা ভীষণ মনোযোগী, আবার সহজ হাসিতে চারপাশ উজ্জ্বল করে দেয়। সে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। রাহুল প্রথমে দ্বিধা করল, কিন্তু পরে ভাবল, বন্ধুত্বে ক্ষতি কি? জীবন তো থেমে নেই। তবুও রাতে বিছানায় শুয়ে রাহুল ভাবে, আমি কি সত্যি এগোতে পারছি, নাকি শুধু নিজের ভাঙ্গা জায়গাটা ঢাকতে চাইছি? মনের এক কোণে মীরা এখনো জেগে আছে, অদৃশ্য ছায়ার মতো। কিন্তু ভিতরে আর একটা কণ্ঠস্বর ফিসফিস করে, জীবনই হচ্ছে চলার নাম। হয়তো মীরার জন্য নয়, তবে নিজের জন্য তো বাঁচতেই হবে। মীরার বাড়িতে এখন প্রায় প্রতিদিন কথাবার্তা শুরু হয় একই জায়গা থেকে। বাবা বলেন, মীরা, তুমি আর ছোট নেই, এবার তোমাকে সংসারের কথা ভাবতে হবে। আমরা চাই তোমার জন্য একজন উপযুক্ত বর খুঁজতে। মা বাড়তি কথা যোগ করে। মীরা চুপ করে থাকে। তার মনে হয় যেন শ্বাসরোধ হয়ে আসছে। সে জানে বাবার চোখে উপযুক্ত মানে ধনী, প্রভাবশালী, তার সমান পরিবার। কিন্তু মীরার হৃদয়ে এখনো অদৃশ্যভাবে জড়িয়ে আছে অতীত। আর অভিক, সে তো আছে, কিন্তু তাকে পরিবারের সামনে দাঁড় করাতে গেলে আরো বড় ঝড় আসবে। অভিক একদিন এসব কথা জানতে পেরে মীরাকে বলল, দেখো, তুমি যদি কখনো আমাকে চাও বা একটুকু ভালোবাসো, আমি আছি মীরা। কিন্তু যদি না চাও আমাকে, আমি তবুও তোমাকে সম্মান করব। মীরা অবাক হলো। অভিকের এই ভরসার কথা যেন তার ভেতরে একটু শান্তি ঢেলে দিল। অন্যদিকে শহরে রাহুল তার নতুন জীবনে মানিয়ে নিচ্ছিল। হঠাৎ একদিন কলেজের পুরনো বন্ধু অরবিন্দ ফোন দিল। শোন রাহুল, খবরটা জানিস? মীরার বাড়ির লোক মীরার বিয়ের কথা ভাবছে। শুনেছি ও নাকি খুব চাপে আছে। ফোন কেটে যাওয়ার পর রাহুলের বুকটা ধক করে উঠল। সে যতই বলুক সব শেষ, তবু মনের ভিতরে হাহাকার শুরু হলো। কেন যেন মনে হলো মীরা যদি অন্য কারো হয় তবে তার পৃথিবীটার রং বদলে যাবে। সেদিন রাতে রাহুল আর পড়াশোনায় মন বসাতে পারল না। অনন্যার সাথে কথা বলার ইচ্ছে হয়নি, নোটবুক খোলা হয়নি। তার মনে কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, আমি কি তাহলে সত্যি মীরাকে হারিয়ে ফেলবো? মীরার বাবা এক সন্ধে বেশ গম্ভীর মুখে বললেন, শোনো মীরা, আমরা দেখেছি তোমাকে অভিকের সঙ্গে। দেখো, ও
অভিক আমার বন্ধুর ছেলে, খুব ভালো ছেলে। আমরা চাই অভিকের বাবার সঙ্গে এ নিয়ে কথা বলতে। যদি তুমি চাও তাহলে সব কিছু ঠিক করব। ঘরে এক মুহূর্তে নীরবতা নেমে এলো। মীরার বুকটা ধড়াস করে উঠল। কিছুক্ষণ চুপ থেকে মীরা আস্তে আস্তে বলল, বাবা, অভি সত্যিই ভালো ছেলে, কিন্তু ওর সাথে আমার শুধু বন্ধুত্বে, তাই বলে বিয়ে? না বাবা, সেটা সম্ভব নয়। মা অবাক হয়ে বললেন, কেন সম্ভব না? ছেলেটা ভদ্র, এমনকি অনেক বড় লোক, আবার তোর পাশেও থাকে সবসময়। মীরা গভীর নিঃশ্বাস ফেলল। সব গুণ থাকলেও বিয়ে হয় না মা। অভিক আমার জীবনের ভরসা, বন্ধুত্ব, কিন্তু আমি ওকে জীবন সঙ্গী হিসেবে দেখি না। পরের দিন মীরা সাহস করে অভিককে সব খুলে বলল। অভিক একটু চুপ করে থেকে হেসে বলল, আমি তোমাকে বুঝি মীরা, আমার কাছে তুমি বিশেষ, কিন্তু তোমার সিদ্ধান্তটাই হবে শেষ কথা। আমি চাই না তুমি কোনোদিনই আমাকে বোঝা হিসেবে দেখো। মীরার চোখ ভিজে উঠল। সে জানতো অভিক তাকে সত্যিই ভালোবাসে, কিন্তু তার নিজের হৃদয় অন্য কোথাও আটকে আছে, যেটা সে কাউকে বোঝাতে পারবে না। সেই রাতে মীরা একা একা বসে ভাবছিল, অভিক থাকলেও আমার বুকের ভেতরে একটা শূন্যতা কাজ করে। কেন মনে হয় আমি কারোর জন্য অপেক্ষা করছি? এভাবে চলতে লাগলো কিছুদিন। তার বাবা মা তার উপর বিয়ের চাপ দিতে শুরু করলো। একদিন কলেজের লাইব্রেরিতে মীরার হাতে হঠাৎ একটা চিঠি এসে পড়ল। অভিক নাকি সেটা লুকিয়ে রেখেছিল এক বন্ধুর ব্যাগে। চিঠিটা পড়ে মীরার বুক কেঁপে উঠল। চিঠিতে লেখা ছিল, মীরা, আমি জানি আমার গরিবই তোমার পরিবারের চোখে দোষ, কিন্তু তবুও আমি শুধু চাই তুমি জানো আমি তোমাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসবো। মীরা। মীরা অবিশ্বাস্য নিয়ে অভিকের মুখোমুখি হলো। তুমি কেন চিঠিটা লুকিয়েছিলে বলো? অভিক একটু প্রথমে হকচকিয়ে গিয়েছিল। সে বলল, আমি ভয় পেয়ে গেছিলাম মীরা, যদি তুমি আবার ওর কাছে ফিরে যাও তবে আমি তোমাকে হারাবো আবার। আমি তোমার পাশে থাকতে চেয়েছিলাম, তাই মীরা, তাই মিথ্যা কথা বলেছিলাম। কিন্তু মীরার চোখে অশ্রু জমে উঠল। সে বুঝল অভিককে সে যতটা ভরসার মানুষ ভেবেছিল তার ভেতরে ততটাই কৌশল লুকিয়েছিল। এরপর মীরা জানতে পারল শুধু চিঠি নয়, অভিক একসময় রাহুলের চাকরির সুযোগের কথাও ছোট্ট করে বলেছিল, যাতে মীরা ভাবে রাহুল কোনো উন্নতি করতে পারবে না। এবং স্ক্রিনশট, ক্যাফেতে বসে থাকা সেই মেয়েটির সঙ্গে ছবি, এইসব শুনে মীরার মনে যেন ঝড় উঠল। মীরা রাতে ঘুমাতে পারল না। অবশেষে এক বিকেলে মীরা সাহস করে রাহুলকে ফোন করল। কাঁপা কাঁপা গলায় বলল, রাহুল, আমাদের দেখা করা দরকার। তোমার সাথে অনেক কথা আছে, অনেক সত্যি আছে যা তুমি জানো না। রাহুল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে মীরা, আমি আসবো। মীরার বুকের ভিতরে ঢাকের মতো বাজতে লাগলো। সময়ের সাথে যা চাপা ছিল তা আজ মুখোমুখি হতে চলেছে। এক নিরিবিলি কফি শপ। বিকেলের আলো কাচের জানালায় ঝলসে উঠেছে। মীরা আগে এসেই বসেছিল। হাত কাঁপছিল, বুক ধকধক করছিল। 5 বছরের সম্পর্ক, বিচ্ছেদ, অভিমান, সবকিছু মিলিয়ে আজকে দেখা যেন এক অন্য লড়াই। দরজা ঠেলে ঢুকলো রাহুল। চোখে আগের মতো গভীরতা, কিন্তু মুখটা কঠিন। সে মীরার টেবিলের সামনে এসে বসল। দুইজনেই কয়েক সেকেন্ড কিচ্ছু বলল না। অবশেষে রাহুল
নীরবতা ভাঙল। এতদিন পরে আমাকে ডেকেছো কেন মীরা? মীরার গলাটা কেঁপে উঠল। I am sorry রাহুল, আমি সত্যিটা তোমাকে বলতে চাই। তুমি যা জানো তা অনেকটাই আসল, সত্যি নয়। রাহুলের চোখে কৌতূহল আর রাগ মিশ্রিত ঝিলিক। মানে? মীরা ধীরে ধীরে সবকিছু খুলে বলল। অভিক কিভাবে রাহুলের লেখা চিঠি লুকিয়েছিল, কিভাবে তার ভবিষ্যৎ নিয়ে মীরাকে সন্দেহ করিয়েছিল, কিভাবে স্ক্রিনশট, কিভাবে ওই মেয়ের সঙ্গে দেখা করা, সবকিছুই মীরা রাহুলের সামনে খুলে বলল। কথাগুলো বলতে বলতে মীরার চোখ ভিজে উঠল। রাহুল, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, তার জন্য আমায় যা শাস্তি প্রাপ্য আমাকে তুমি দিতে পারো, আমি মাথা পেতে নেব। তুমি হয়তো ভাবছো আমি ইচ্ছে করেই দূরে গেছি, কিন্তু না রাহুল, রাহুল আমি অন্ধ ছিলাম। রাহুল দীর্ঘক্ষণ চুপ করে বসে রইল। তার চোখে জল চিকচিক করছে, কিন্তু মুখে কঠিন রেখা। মীরা, আমি তোমাকে বিশ্বাস করতাম সব কিছুর উপরে। যেদিন তুমি একেবারে আমার থেকে দূরে চলে গেলে সত্যি আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু এখন নিজেকে অনেক সামলেছি। কিন্তু আজ বুঝতে পারছি যে তুমিও একা কষ্ট পেয়েছিলে। মীরা কাপা গলায় বলল, হ্যাঁ রাহুল, আমি কষ্ট পেয়েছিলাম, আমাকে তুমি যা শাস্তি দিতে চাও দাও। রাহুল ধীরে ধীরে হাত বাড়িয়ে মীরার চোখের জল মুছে দিল। না মীরা, শাস্তি নয়, তুমি ভুলের শিকার হয়েছ, কিন্তু এতটা পরে কি সবকিছু আবার শুরু করা সম্ভব? মীরা চুপ করে বসে রইল। তার বুকের ভেতরে ঝড় বয়ে যাচ্ছিল। একদিকে পরিবারের চাপ, অন্যদিকে রাহুলের প্রতি অটুট টান। কফি শপের বাইরে তখন সন্ধ্যের আলো ঝিমিয়ে পড়েছে। দুজনেই বুঝতে পারছিল তাদের সামনে নতুন এক অধ্যায় দাঁড়িয়ে আছে। কফি শপে দেখা হওয়ার পর থেকে রাহুল আর মীরার মধ্যে ধীরে ধীরে যোগাযোগ বাড়তে লাগলো। প্রথম দিকে কিছুটা দ্বিধা ছিল। মীরা বুঝতে পারছিল না রাহুল সত্যিই তাকে আবার গ্রহণ করবে কিনা, কিন্তু রাহুল নিজেও জানতো ভালোবাসা একবার সত্যি হলে তাকে অস্বীকার করা যায় না। রাহুল ফোন করত, কখনো মেসেজ দিত। খেয়েছ? আজ অফিসে অনেক কাজ হয়েছে, ক্লান্ত লাগছে। এই ছোট্ট ছোট্ট কথাগুলো আবার তাদের মধ্যে দূরত্ব ঘুচিয়ে দিল। মীরার মনে হচ্ছিল যেন 5 বছরের পুরনো সেই দিনগুলো আবার ফিরে আসছে। এই সময় রাহুলের জীবনে এক বিশাল পরিবর্তন এলো। বছরের পর বছর পরিশ্রম, পড়াশুনো আর হাল না ছাড়ার মানসিকতা তাকে বড় একটা কোম্পানির ইন্টারভিউ পর্যন্ত নিয়ে এলো। সেদিন সকালে ইন্টারভিউয়ের আগে মীরাই ফোন করেছিল। ভয় পেও না রাহুল, তুমি পারবে। সবসময় যেমন নিজে জিতে যাও, আজও জিতবে। ভয় পেও না, আমি আছি। রাহুল মৃদু হেসে বলল, তুমি পাশে থাকলেই পারবো। আছি রাহুল। আই লাভ ইউ মীরা, সবসময় আমার এইভাবে পাশে থাকার জন্য। ইন্টারভিউয়ের 1 সপ্তাহ পর খবর এলো রাহুল সে চাকরিটা পেয়ে গেছে। চাকরি শুধু বড় নয়, কলকাতার নামকরা এক আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সে চাকরি পেয়েছে। বার্ষিক বেতন শুনে মীরার চোখে জল চলে এলো। না, সেটা দুঃখের জল নয়, সেটা খুশির জল। তাদের এতদিনের স্বপ্নগুলো আজ পূরণ হতে চলেছে। রাহুল যে যে স্বপ্ন দেখেছিল মীরাকে নিয়ে,
তা সব কিছু পূরণ হতে চলেছে। মীরা বাড়িতে একা বসে রাহুলের সাফল্যের খবর শুনে নিজেকে সামলাতে পারছিল না। রাহুল মীরাকে ফোন করল। মীরা, আজকে তুমিই আমার প্রথম এই খবরটা পেলে। এই সাফল্য তোমার সাথে ভাগ করতে চাই। মীরা কেঁপে ওঠা গলায় বলল, রাহুল, আজ আমি তোমাকে নিয়ে গর্বিত। এবার আর কোনো দ্বিধা রইল না। রাহুল জানত মীরার প্রতি ভালোবাসা তার অটুট, আর মীরাও জানত রাহুলই তার আসল ভরসা। তারা দুজনেই প্রতিজ্ঞা করল, অতীতের ভুল, প্রতারণা, অভিমান সব ভুলে তারা আবার নতুন করে শুরু করবে। একটা নতুন ভোরের মতো তাদের সম্পর্ক আবার বেঁচে উঠল। বাইরে তখন শরতের আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে, যেন প্রকৃতিও তাদের জীবনে নতুন আলোর ছোঁয়া এনে দিয়েছে। মাঠে কাশফুল, বাতাসে ধূপধুনোর গন্ধ, ঢাকের আওয়াজ। হ্যাঁ, শহর জুড়ে দুর্গাপুজোর উৎসব শুরু হয়েছে। রাস্তায় ঝলমল করছে আলো। ষষ্ঠীর সন্ধ্যায় মীরা আর রাহুল প্রথমবার একসাথে বেরোলো। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে মীরা হেসে বলল, এতদিন পর তোমার সঙ্গে পুজোতে বেরোতে পেরে কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। রাহুল মৃদু হেসে উত্তর দিল, আমাদের জন্য এটাই নতুন শুরু মীরা। তাদের চোখে সেই পুরনো মায়া আবার ফুটে উঠল। সপ্তমীর রাতে দুজনই একসাথে পথ হাঁটছিল। হঠাৎ রাহুল মীরার হাত চেপে ধরল। মীরা প্রথমে চমকে উঠলেও হাত ছাড়ানোর চেষ্টা করল না। ওই এক মুহূর্তে যেন তারা দুজনেই বুঝল তাদের সম্পর্ক আর কখনো আলগা হবে না। অষ্টমীর রাতে মীরা লাল বেনারসি পরেছিল, চুলে জুঁই ফুল, হাতে চুড়ি। রাহুল তাকিয়েই রইল অনেকক্ষণ। অপরূপ সুন্দর লাগছে তাকে। মীরা লজ্জা পেয়ে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? রাহুল মৃদু গলায় বলল, তুমি সত্যি অপরূপ মীরা। তোমার চেয়ে সুন্দর আর কাউকে দেখিনি। সেদিন প্যান্ডেলে ভিড়, আলোর ঝলকানি আর ঢাকের আওয়াজের মাঝে তাদের প্রেম যেন আরো গভীর হয়ে উঠল। নবমীর রাত, আলো ঝলমল করা প্যান্ডেলের বাইরে তুলনাহীন এক চাঁদের আলো নেমে এসেছে। ভিড় কমে আসছে, চারপাশে শুধু ঢাকের ক্ষীণ আওয়াজ। রাহুল মীরাকে নিয়ে নিরিবিলি এক কোণে দাঁড়ালো। তার চোখে আজ এক অদ্ভুত দৃঢ়তা। মীরা, রাহুল গম্ভীর গলায় বলল, অনেক ঝড় ঝাপটা গেল, অনেক কষ্ট, দূরত্ব আর ভুল বোঝাবুঝি, কিন্তু আজ আমি তোমাকে একটা প্রতিজ্ঞা করতে চাই। আমার জীবনের প্রতিটা দিন, প্রতিটা সাফল্য, প্রতিটা হাসি আমি তোমার সঙ্গে ভাগ করতে চাই। তুমি কি বিয়ে করবে আমাকে? মীরার চোখ জলে ভরে উঠল। হ্যাঁ রাহুল, আমি রাজি। এক মুহূর্তে তাদের চারপাশের আলো আরো উজ্জ্বল মনে হলো। ঢাকের আওয়াজ যেন আরো জোরে বাজতে লাগলো, যেন দেবী দুর্গা নিজেই তাদের আশীর্বাদ করছে। সেই রাত থেকে রাহুল আর মীরা নতুন পথ হাঁটতে শুরু করল। ভালোবাসা, আস্থা আর প্রতিজ্ঞার আলোয় ভরে উঠল তাদের সম্পর্ক। শহরের আকাশে যখন বিজয়ার চাঁদ উঠল, মীরা আর রাহুল জানত এবার আর কোনো প্রতারণা, কোনো ভয়, কোনো বাধা তাদেরকে আলাদা করতে পারবে না।